হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ঘর্ষণের পার্ট 3-তে ঘর্ষণ যে থিওরি পড়লাম সেই থিওরিগুলোর উপরে বেস করে বিভিন্ন ট্রিকি কোশ্চেন কি হতে পারে খুব সাধারণ কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। খুবই সাধারণ এক্সাম্পল, তবে হ্যাঁ, না বুঝলে এক্সাম্পলগুলোই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই এক্সাম্পলগুলো যেমন এইচএসে আসে, আবার এই এক্সাম্পলগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও কিন্তু চলে আসে। তাহলে বুঝতেই পারছো, এইচএসের এক্সাম্পল কম্পিটিটিভ এক্সামে আসছে মানে তার মানে খুব বেসিক থেকে কোশ্চেনগুলো পড়ছে। এর আগে আমি যখন তোমাদেরকে কনস্ট্যান্ট মোশন নিয়ে পড়েছিলাম তখনও আমরা বলেছিলাম, জানি না তোমাদের কনস্ট্যান্ট মোশনে ভিডিওটা কেমন লেগেছে। তা যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে আরও সেটাকে শেয়ার করে দাও সেই ভিডিওগুলো, যাতে বাকিরাও সেগুলোর থেকে লাভ নিতে পারে, যদি মনে হয় তোমরা কিছু লাভ পেয়েছো। যাই হোক, আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে ভূমির ওপর ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে, তার উপর স্মল এম ভরের একটা বস্তু আছে। এই স্মল এম এবং এই ক্যাপিটাল এম, এই দুয়ের মধ্যে, এই তলের মধ্যে যে সংঘর্ষ, এই যে ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে মিউ। এই বড় ক্যাপিটাল এম এর সাথে এর কোনো ঘর্ষণ বল কাজ করছে না, অর্থাৎ এখানে একদম পিচ্ছিল একটা তল, ঘর্ষণহীন একটা তল, ফ্রিকশনলেস তল। বলেছে এর ন্যূনতম বলের মান, ঠিক আছে, ন্যূনতম বলের মান কার উপর? এই দ্বিতীয় বস্তুটার উপর, অর্থাৎ বড় এম এর উপর ন্যূনতম বলের মান, যার জন্য এই স্মল এম এর বস্তুটা এই তল বরাবর পিছলে যাওয়ার উপক্রম করে, অর্থাৎ পিছিয়ে আসা শুরু করে। ন্যূনতম মান, অর্থাৎ এর চেয়ে বেশি যদি হয়, তাহলে এর চেয়ে বেশি বলে যদি এই বস্তুটাকে আমি টানি, তাহলে এই এম ভরের বস্তুটা পিছলে পড়ে যাবে। তাহলে ন্যূনতম মানটা চাই, যার জন্য সে যাওয়ার উপক্রম করে। সেই ক্ষেত্রে আগে আমরা বুঝি, এর ওপর পি বল প্রয়োগ করাতে এই টোটাল সিস্টেমটার ত্বরণ হচ্ছে এ। তাহলে এই এটা কত? এই এ হচ্ছে পি বাই, আমরা বল ইজিক্যাল টু কি জানি, ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ ইজিক্যাল টু বল বাই ভর। টোটাল ভর কত? এম প্লাস স্মল এম। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এই এম বস্তুর ত্বরণটা কত? এম ইন্টু স্মল এ। ক্লিয়ার? এম ইন্টু স্মল এ, এটা কি হচ্ছে? এম বস্তুর ত্বরণ। এখন সবচেয়ে বড় কথা, এই এম বস্তুটি এই ত্বরণটা পাবে কেন? শুধু তো এই বস্তুটা এগিয়ে যেতে পারত এই বস্তুটাকে রেখে দিয়ে, তবুও এই বস্তুটা এই ত্বরণটা পাচ্ছে কেন? তার কারণ এই বস্তু আর এই বস্তুর মধ্যেকার ঘর্ষণ বল। সেই ঘর্ষণ বলটা কত? সেই ঘর্ষণ বলটার জন্য কি হচ্ছে, একেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। তাহলে এবার এই ঘর্ষণ বলের মানটা কত হবে, যার জন্য ও পিছিয়ে যাচ্ছে না? তাহলে সেই ঘর্ষণ বলটা কত হচ্ছে? এফএস। এই দুইয়ের মধ্যে এর লম্ব প্রতিক্রিয়া যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল অন স্মল এম শুড বি ইকুয়াল টু এম ইন্টু এ। এই ঘর্ষণ বলই কি এই ত্বরণটা ওকে প্রোভাইড করছে। যদি ত্বরণটা এতটাই এর ক্ষেত্রে বেশি হয়ে যায়, এই ঘর্ষণ বল তাকে প্রোভাইড করতে পারছে না, তাহলে কি হবে? বস্তুটা পিছলে যাওয়া শুরু করবে, ঝামেলা শেষ। এই বস্তুটা এই ত্বরণ, তাহলে কি দাঁড়ালো ভেবে নাও। তাহলে এফ এম মানে হচ্ছে মিউ ইন্টু আর ইন্টু এম ইন্টু পি বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম হলো। আর ইজ ইকুয়াল টু, এখানে কোনটা দেখো, এখানে আর ইজ ইকুয়াল টু এর লম্ব প্রতিক্রিয়া, অর্থাৎ মিউ আর ইজ ইকুয়াল টু এম জি, দ্যাট ইজ মিউ এম জি ইজ ইকুয়াল টু এম ইন্টু পি বাই এম প্লাস স্মল এম। এম এম কেটে গেল, ঠিক আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? মিউ ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এটাই হচ্ছে মিনিমাম ফোর্স, যে ফোর্স পর্যন্ত ওরা একসঙ্গে এগোবে।
এর চেয়ে বেশি ফোর্স দিয়ে যদি টানি, যদি মি গ্রেটার দেন মিউ জি এম প্লাস এম এর বেশি যদি হয়, তখনই ওপরের বস্তুটি কি হবে, পিছলে পড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ন্যূনতম বল, যেটার কথা আমরা বলেছিলাম। আরেক ধরনের প্রবলেম হয়, দেখো আমি এটা একটা সাধারণ জেনারেলভাবে করে দিলাম, এবার প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, কিন্তু এই থিওরিটা, এই টাইপের থিওরিটা কাজে লাগবে। ওকে, নেক্সট এক্সাম্পল 2তে, এটা একটা ট্রেন, ট্রেনের গায়ে আমি একটা বস্তুকে লাগিয়ে রেখেছি কোনো আঠা দিয়ে না। এই বস্তুটা এখানে যদি রাখি তাহলে কি হবে, এই তল বরাবর নিচের দিকে আসার কথা। এই তল বরাবর নিচের দিকে আসবে কেন সেটা আগে বোঝো, ওর ওজনের জন্য। এবং ওকে বাধা কে দেবে, ওদের মধ্যেকার ঘর্ষণ বল। ঠিক আছে, সেটাকে আমরা বললাম এফএস। এবার এই ঘর্ষণ বলটা কে প্রোভাইড করবে, কিভাবে প্রোভাইড করবে? এই দুটো যদি সমান হয় তবেই কি হবে, বস্তুটি নিচের দিকে নামবে না, কিন্তু সাধারণভাবে তো সেটা সম্ভব নয়। তাহলে আমি কি করছি, এই বস্তুটা, গোটা ট্রেনটা একটা ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো গোটা ট্রেনটা যদি একটা ত্বরণ নিয়ে এগিয়ে যায়, তাহলে এই বস্তুটার উপর একটা অলিক বল কাজ করছে। সেটা কত হবে, এম, এই বস্তুর ভর এম, আর এই ত্বরণ এ। এই ত্বরণটাই এর মধ্যে লম্ব প্রতিক্রিয়ার কি করবে, উদ্ভব ঘটাবে। কারণ এই যে ত্বরণটা ক্রিয়া করছে, তাহলে এই তলে একটা লম্ব প্রতিক্রিয়ার উদ্ভব ঘটাবে, সেটা আর ইজ ইকাল টু এম এ, যা কিনা এই এফএস কে প্রোভাইড করবে। তাহলে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকতে হয়, অর্থাৎ এই ট্রেনটা যাবে, ট্রেনের গায়ে এমন একটা ত্বরণ নিয়ে যাবে যে ত্বরণের ফলে বস্তুটি নিচের দিকে নেমে আসবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে নিশ্চয়ই এফএস শুড বি গ্রেটার দেন এমজি হতে হবে, তাই না? তাহলে এফএস এমজির থেকে বেশি হতে হবে। আর এফএস মানে হচ্ছে মিউএস ইন্টু আর এমজি। এবার আরটা কে প্রোভাইড করছে, এই ত্বরণ, এই ত্বরণ, তার ফলে এর ফলে প্রযুক্ত বল, অলিক বল, তাহলে মিউএস ইন্টু এম ইন্টু এ গ্রেটার দেন এমজি হতে হবে। এম এম কেটে দাও, দ্যাট ইজ এ যদি গ্রেটার ইকুয়ালস টু জি বাই মিউএস এর সমান হয়, এর চেয়ে যদি কম হয় তাহলে তো নিচে নেমেই যাবে, কিন্তু যদি এর সমান বা এর চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি গা বেয়ে নিচের দিকে নেমে আসবে না। অর্থাৎ কি দেখলাম, এই বরাবর ট্রেন চলছে, ট্রেনের পেছনের দেয়ালে একটা বস্তু লাগিয়ে দিলাম, বস্তুটা সেই জায়গায় থাকলো, নিচে নেমে আসলো না। তার জন্য ট্রেনের ত্বরণ কত হওয়া উচিত, ট্রেনের ত্বরণ জি বাই মিউএস হতে হবে। ঠিক আছে, এই মিউএসটা কোনটা, বস্তু এবং ট্রেনের ওই তলের মধ্যেকার স্থিতঘর্ষণ গুণাঙ্ক। ক্লিয়ার? একটা দারুণ বেসিক কোশ্চেন আমাদের লাইফস্টাইলের সাথে যুক্ত, এক্সাম্পল 3তে, মোটর গাড়ির হেডলাইটের পাল্লা দ্বারা গাড়ির নিরাপদ সর্বোচ্চ দ্রুতি কীভাবে নির্ধারিত দিতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটা উদাহরণ, খুব বাজে উদাহরণ দিয়ে বলি। সামনে একটা খাদ আছে, এক লোক গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে হেডলাইটে যখন ও খাদ দেখলো, ঠিক হেডলাইটে যখন ও খাদ দেখতে পেলো, দৃশ্যমান হলো, সেই অবস্থায় ব্রেক করলো, কিন্তু লোকটি কি হলো, খাদে পড়ে গেল, থামাতে পারলো না। তাহলে এই যে আমি কতটা গতিবেগে রাস্তায় চালাবো সেটা নির্ভর করছে আমার হেডলাইটের পাল্লা কত, অর্থাৎ আমি কতটা দূর পর্যন্ত দেখতে পারি তার উপর নির্ভর করছে আমি গাড়িটি কতটা গতিবেগে চালাবো। তার সাথে ঘর্ষণ বলেরও একটা সম্পর্ক আছে। দেখো, ঘর্ষণ বলের সম্পর্ক থাকতেই হবে, কারণ গাড়িটি আমি থামাবো কি করে, ব্রেক কষে। ব্রেক মানে কি, ঘর্ষণ বল। তাহলে গাড়িতে যদি সর্বোচ্চ ঘর্ষণ বল এফ হয়, ঠিক আছে, গাড়ির সর্বোচ্চ ঘর্ষণ বল যদি এফ হয়, সেই ঘর্ষণ বলের মান কত হবে, সেই ঘর্ষণ বলের মান নিশ্চয়ই হবে মিউ এস ইন্টু আর। ঠিক আছে, মিউ এস ইন্টু আর, এটা হবে ওর সর্বোচ্চ মান। ঠিক তো, বেশ। এবার যদি এর ভর এম হয় বস্তুটার, তাহলে সেটা কত হবে, মিউ এস এম জি। তাহলে বস্তুর এটাই হচ্ছে ঘর্ষণ বল, এটাই বিরুদ্ধ বল, এটাই হচ্ছে ব্রেকের জন্য প্রযুক্ত বল।
যার ফলে বস্তুটির মধ্যে মন্দন সৃষ্টি হয়। তার ফলে বস্তুর মধ্যে যে সর্বোচ্চ মন্দন সৃষ্টি হবে সেটা কত হবে, F/m, অর্থাৎ μs × g। এই মন্দনের ফলে বস্তুটি একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে যাবে। ধরে নাও বস্তুটির প্রাথমিক বেগ u, ঠিক আছে, অর্থাৎ ঠিক যে মুহূর্তে আমি ব্রেক করলাম, সেই অবস্থায় আমার বেগ ছিল বা দ্রুতি ছিল u। তাহলে সেই হিসাবে যদি গাড়িটি সর্বাধিক x দূরত্বে গিয়ে থামে, তাহলে আমরা কি জানি, চূড়ান্ত বেগের স্কয়ার ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগের স্কয়ার মাইনাস 2 ইন্টু মন্দন ইন্টু কি সর্বাধিক দূরত্ব। তাহলে সেই হিসাবে কি দাঁড়ায় যে সর্বাধিক অতিক্রান্ত দূরত্ব x ইজ ইকুয়াল টু কত হবে, u স্কয়ার বাই 2 ইন্টু a। এটা কত, μs g, u স্কয়ার বাই μs g। ইজ ইট ক্লিয়ার? আমার মনে হয় ক্লিয়ার। এটা আমরা কি করেছি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as এই ফর্মুলা থেকে কাজে লাগিয়েছি। এবার এটা যদি ব্রেক করার পর সর্বাধিক দূরত্ব হয়, তাহলে আমার মোটর গাড়ির হেডলাইটের পাল্লা কি নিশ্চয়ই তার চেয়ে বেশি হওয়া উচিত। তার চেয়ে যদি কম হয়, যে আমি যখন খাতটা দেখলাম, ধরে নাও এটা অতিক্রান্ত দূরত্ব সর্বাধিক, এই অবস্থায় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 মিটার, আর আমার খাতটা দেখতে পেলাম 10 মিটার দূরত্বে, তাহলে তো 20 মিটার গিয়ে থামবে গাড়িটা, তাহলে গাড়িটা তো খাদে পড়েই যাবে। তাহলে নিশ্চয়ই মোটর গাড়ির হেডলাইটের পাল্লা যদি y হয়, সেটা অবশ্যই কি গ্রেটার ইকুয়াল টু x হতে হবে, মিনিমাম x হতেই হবে বাঁচতে গেলে, বেশি হলেই কি নিরাপদ। তা আমি এখানে ধরলাম y গ্রেটার ইকুয়াল টু x। তাহলে মোটর গাড়ির পাল্লা আমার জানা আছে, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি লিখেছি, u স্কয়ার বাই μs g লিখেছি। তাহলে এখান থেকে আমরা u স্কয়ার মানে কি লিখব, u স্কয়ার মানে লেস ইকুয়ালস টু μs g y, অর্থাৎ u শুড বি লেস ইকুয়ালস টু রুট ওভার μs g y। তাহলে আমার ব্রেক জানা আছে, ঘর্ষণ গুণাঙ্কের মান জানা আছে, ব্রেকের ঘর্ষণ গুণাঙ্ক, জি এর মান জানা আছে, এবং আমার হেডলাইটের পাল্লা জানা আছে। এই তিনটেকে গুণ করব, তার বর্গমূল করব, সেটাই হবে রাতের বেলা সর্বাধিক আমি কত দূরত্বে চালাতে পারি, সর্বাধিক কত গতিবেগে দ্রুতিতে চালাতে পারি, সেটাই হবে তার মান। এই তিনটা গুণ করে বর্গমূল করব, ঝামেলা শেষ। এর চেয়ে কমে চালানোটাই ভালো, ম্যাক্সিমাম এটা হতে পারে, এটা হলো সর্বাধিক সীমা। এর চেয়ে বেশি যদি হয় তাহলে কি হবে, গাড়ির সামনে একটা হুট করে দেখলাম, একটা গাছ সামনে দেখলাম, একটা বিড়াল সামনে দেখলাম, সেটার উপর দিয়ে আমি চালিয়েই দেবো। তাহলে এই লিমিটটা এইভাবেই ঠিক হয়। ঠিক আছে, এই লিমিট জানা থাকলে রাতের বেলা আমরা এর বেশি গতিবেগ ওঠাবো না। ঠিক আছে, খুব সুন্দর একটা বেসিক কোশ্চেন, আমাদের লাইফস্টাইলের সাথে যুক্ত। ওকে, এক্সাম্পল 4-এ দেখো, অন্য একটা এক্সাম্পল আমরা নিয়েছি। এখানে 3টে ব্লক আছে, 5 কেজি, 4 কেজি, 3 কেজি। প্রত্যেকটা তলের মধ্যে, তো 3, 4-এর মধ্যে, 4, 5-এর মধ্যে, 5 এই ভূমির মধ্যে, প্রত্যেকটার মধ্যে ঘর্ষণ বল আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ। ওকে, বেশ। তাহলে ঘর্ষণ বল আলাদা আলাদা হবে, যেহেতু তাদের লম্ব প্রতিক্রিয়া ডিফারেন্ট হবে। এই 3 কেজির ভরটা একটা বস্তু দিয়ে, একটা দৃঢ় দণ্ড দিয়ে এখানে ফিক্সড আছে, তার মানে এই বস্তুটি কি এদিক ওদিক যেতে পারবে না। এবার আমি কি করলাম, এই পি একটা বল দিয়ে এই বস্তুটাকে টানছি। তাহলে এই বস্তুটা টেনে সামনের দিকে আনলে এই বস্তুটা কি হবে, এটা এদিকে আসবে, তো এটা সামনের দিকে যাবে, তাহলে এদিকে টান সৃষ্টি হবে, এদিকে টান সৃষ্টি হবে। এই টানের মান এদিকে টি, এদিকে টানের মান টি।
এই টানের জন্য এটা এই বস্তুটা এইদিকে আসবে, এটা এইদিকে আসবে। এবার আমাকে বলেছে যে পি এর মিনিমাম ভ্যালু যার জন্য এইটি সমবেগে যাবে। তো সমবেগে যাওয়া মানে কি? তার মানে ত্বরণ শূন্য হওয়া। এবার সমবেগে যেতে হলে, ত্বরণ শূন্য হতে হলে এর উপর সমস্ত বল কি হতে হবে? শূন্য হতে হবে। এবার আমি প্রত্যেকটা পার্টে পার্টে দেখি এর উপর কি কি বল কাজ করছে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা পার্টে পার্টে যদি করি, বস্তুটা যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন বস্তুর ওপর এই দিক থেকে এদিকে যাচ্ছে, তখন এই তল এদিকে একটা বল প্রয়োগ করছে, হ্যাঁ কি না? সেটা কত? আমি ধরলাম এটাকে F5 লিখলাম 5 কেজির ওপর। ঠিক আছে, F5, বেশ। এবার একই রকমভাবে এই বস্তুটি যখন এদিক থেকে এদিকে এগিয়ে যাচ্ছে, তখন এই বস্তুটি এই বস্তুটির উপর একটা বল প্রয়োগ করছে, সেটা কি হবে? সেটা হবে F4। এই বস্তুটি এর উপর ঘর্ষণ বল প্রয়োগ করছে, F4। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমি ইকুয়েশনে কি লিখতে পারি? দেখো, এই ইকুয়েশন অনুযায়ী আমরা লিখব T মানে P ইজ ইকুয়াল টু, এদিকে একা P আর এদিকে নিশ্চয়ই বাকি সবগুলো সেম হবে, T প্লাস F4 4 দ্বারা 5-এর উপর বল প্লাস F5 অর্থাৎ এই তল দ্বারা এই 5-এর উপর প্রযুক্ত বল। ঠিক আছে, এটাকে লিখলাম 1 নম্বর। আচ্ছা, এবার আবার দেখো, এবার এই টি এর জন্যই এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে এই টি এখানে এই বলটা প্রযুক্ত করছে। এবার দেখো, এটা সামনের দিকে এগিয়ে আসার জন্য নিশ্চয়ই এই বস্তুটি এর উপর একটি বল প্রয়োগ করবে, তাই না? সেটা কি হবে? এই বরাবর প্রয়োগ করবে, এটা হচ্ছে F3। ঠিক আছে, আচ্ছা, আবার এটি সামনের দিকে এগিয়ে আসার জন্য এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, হ্যাঁ কি না? সেটা কত হবে? F5 হবে না F4 হবে? এটা আগে ভাবো। এই বস্তুটি এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটা কত হবে? ভেবে নাও। দেখো, এই যে বলটা এইখানে, এই বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, এই 5 কেজির ভরও এই বস্তুর উপর একই বল প্রয়োগ করবে। দেখো, এই তলটা এই F5টা আমি বলেছি এই তল দ্বারা এর উপর, কিন্তু এই দুটো তলের মধ্যেকার বলটা কি হবে? পরস্পরের সাথে একটা দিকে, তাহলে উল্টো দিকে প্রতিক্রিয়া হবে, তাহলে এইটা হবে তার প্রতিক্রিয়া। তার মানে এটা F4 হলে এটাও কত হবে? F4 হবে। সেটা 4 দ্বারা মানে 5 দ্বারা 4-এর উপর প্রযুক্ত বল, সেটা কত? একই রকম F4। তাহলে সেই ক্ষেত্রে এই টি এর ভ্যালুকে এই দুটো সমান হবে, তখন আমরা লিখছি T ইজ ইকুয়াল টু F4 প্লাস F3 হলো। এবার এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দেই, সুতরাং P ইজ ইকুয়াল টু কত হবে? টি এর জায়গায় লিখবো F4 প্লাস F3। F4 এর জায়গায় কত লিখবো? তাহলে F3 প্লাস 2F4, তাই না? এই একটা F4, এই একটা F4, 2F4। আর কিছু আছে কি? এদিক থেকে এদিকে টানলো, তাহলে এর দ্বারা এর ওপর, দ্বারা এর ওপর, ঠিক আছে, প্লাস F5। এবার এই প্রত্যেকটা বের করতে হবে। দেখো, প্রত্যেকটার ভাগের ভাগে আমি বের করি। F3 মানে কত হবে? F3 মানে হচ্ছে মিউ ইন্টু আর। এই ক্ষেত্রে আর কত? এই প্রতিক্রিয়ার ক্ষেত্রে আর শুধুমাত্র কিন্তু 3 কেজির জন্য, ঠিক আছে? তার মানে মিউ ইন্টু 3 mg, এমটা কত? শুধুমাত্র কিন্তু এই বস্তুটা, তাহলে মিউ 3g আর 3 মিউ জি, যা খুশি লেখো। F4, যখন F4 এর আমরা গল্প করব, তখন দেখো F4 এর ক্ষেত্রে কিন্তু এই 3 কেজিও আছে, 4 কেজিও আছে, তাহলে এখানে ভরটা কত হবে? 3 যোগ 4 7 কেজি। তাহলে লম্ব প্রতিক্রিয়াটা কি হবে? 7 কেজি ওজনের সমান হবে, তাহলে মিউ ইন্টু 7g। আর F5,
এই ক্ষেত্রে 3টা ভরই আছে, তাহলে 5 4 9 3 12, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া হবে টোটালটার ওজনের সমান, সেই ক্ষেত্রে কত মিউ, লম্ব প্রতিক্রিয়া কত 12g। এইবার এই মানগুলো সবকটা এক এক করে বসালে হচ্ছে P should be, তাহলে F3 plus 2F4, তাহলে আমি এর থেকে মিউ জি কমন নিয়ে নাও, 3 প্লাস 7 দুগুণে 14 F4 না, প্লাস 12, ঠিক আছে। তাহলে মিউ ইজ ইকুয়াল টু 14 12 12 3 15 14 29, তাহলে 29 ইন্টু আবার একই লিখলাম বারবার 29-এর জায়গায় 2g লিখছি, এটা হচ্ছে অবস্থা। তাহলে মিউ এর জায়গায় লিখি 0.25 ইন্টু জি এর জায়গায় লিখি 9.8 ইন্টু ইসের জায়গায় লিখি 29 এত নিউটন। এই তিনটাকে গুণ করে যত হবে তত নিউটন হবে। তাহলে কি হলো 0.25 ইন্টু 9.8 ইন্টু 29, তাতে যত হবে তত নিউটন বল প্রয়োগ করলে এই 5 কেজি ভরের বস্তুটি কি সমবেগে অগ্রসর হবে। বুঝতে পেরেছো? তাহলে এই ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হয় সেটা তোমরা কিন্তু এই প্রসেসটা দেখলে। আমি শুধুমাত্র তোমাদেরকে প্রসেস বা বেসিকটা বোঝাতে চাইছি যে বেসিকটা কি, ঠিক আছে? অতটুকু বুঝলেই কিন্তু কাজ হয়ে যাবে। আরও দুটো অঙ্ক দেখি, দেখো এই অঙ্কগুলো কিন্তু সবই তোমরা বইয়েই পাবে, এমন নয় যে বইয়ে নেই, তা কিন্তু না। সবগুলো অঙ্ক এখানে যা যা করাচ্ছে সবই বইয়ে আছে, কিন্তু আমরা চোখে বইয়ে অঙ্কগুলো দেখি, কিন্তু সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বেসিকগুলো বুঝি। বেসিকগুলো না বোঝার জন্যই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে, পরবর্তীতে কম্পিটিটিভ এক্সামে অঙ্কগুলো করতে গিয়ে সমস্যা হয়। যাই হোক, এখানে একটা সিম্পল অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটাতে একটা তল আছে, এই তলে একটা ব্লক আছে, এই ব্লকের একটা ওয়েট আছে, ধরে নাও ব্লকের ওয়েট a, এবং এদের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা ধরে নাও মিউ। বলেছে এই ব্লকের মধ্যে ন্যূনতম কত বল প্রয়োগ করলে পরে এবং কোন দিকে, ন্যূনতম কত বল এবং কোন দিকে প্রয়োগ করলে পরে এটি জাস্ট চলার উপক্রম করবে। দেখো, আমাকে যখন প্রথমবার স্যার এই কোশ্চেনটা করেছিলেন, আমি বলেছিলাম স্যার এদিক বরাবর যদি আমি ধাক্কা দিই, এই বরাবর এফ, একটা বল দিয়ে ধাক্কা দিলাম, এই বরাবর হলো তার ঘর্ষণ বল, সেটা হচ্ছে কত বললাম এফএস। এর সমান যদি আমি বল দিতে পারি এদিকে, তাহলে স্যার সেটা গতিশীল হবে। তখন স্যার বলল, তোমাকে কে বলেছে বলটা এই মুখে দিতে হবে? এই মুখে না দিয়ে যদি আমি অন্য কোনো মুখে দিই, তাহলে যে তার চেয়ে কম বলে গতিশীল হবে না, তার কোনো গ্যারান্টি আছে? ঠিক, তার কোনো গ্যারান্টি নেই। তাই আমাকে বের করার বিষয় কিন্তু এইটা নয়, যদি প্রশ্ন করে এই অভিমুখে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এই ঘর্ষণ বলের সমান। কিন্তু প্রশ্নটা হলো ন্যূনতম কোন অভিমুখে কত বল প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম করবে। তাই সেই হিসাবে আমি এর জন্য ধরে নেই যে কোনো একটা অভিমুখ ধরে নিলাম, এই বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এই বরাবর ওজন কাজ করছে mg, ধরলাম অনুভূমিকের সঙ্গে ল্যামডা কোণে ধরে নিলাম থিটা কোণে টানা হচ্ছে। তাহলে দুটো উপাংশ হয়ে যাবে, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ। এই বরাবর উপাংশ কত? f sin থিটা, ঠিক আছে? আর এই বরাবর উপাংশটা কত? f cos থিটা। f বল প্রয়োগ করা হচ্ছে, এবং অবশ্যই এদিকে তো উলম্ব প্রতিক্রিয়া আছে, সেটা কত? r, ঠিক আছে? এবং এই f cos থিটা উপাংশ যদি fs এর সমান হয়, তবেই কিন্তু এটি গতিশীল হওয়া শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই হিসাবে r আমরা কি লিখতে পারি? mg, এদিক থেকে লিখছি আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক লিখেছিল মিউ, তাহলে এদিক থেকে লিখছি হলো r plus f sin থিটা ইকুয়াল টু mg, কারণ এই দুটো যদি
সমান না হয় দুদিকে তাহলে বস্তুটা তো উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে থাকবে না, বস্তুর গতি এই অভিমুখে হতে হবে। তাহলে সেই হিসেবে আমি লিখছি r প্লাস f sin থিটা ইজ ইকুয়াল টু mg। তাহলে r ইজ ইকুয়াল টু কত হবে mg মাইনাস f sin থিটা, ক্যাপিটাল F sin থিটা হলো। আচ্ছা, আবার এই f cos থিটা ইজ ইকুয়াল টু হবে fs, f cos থিটা fs এর সমান হলে, অর্থাৎ এই ঘর্ষণগুলোর সমান হলে এটা উপক্রম হবে। তাহলে এই থেকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি fs f cos থিটা, fs মানে কত mu s ইনটু r। আচ্ছা, তাহলে f cos থিটা is equal to mu s into mg minus f sin theta। বসিয়ে দাও, তাহলে f cos থিটা আর এদিকে f sin থিটা, তাহলে কি দাঁড়ালো f cos থিটা এদিকে চলে এলো প্লাস mu s sin থিটা is equal to mu s mg হলো। mu s মানে কত হিসাব করে দেখো, mu s মানে ছিল আমরা লিখেছিলাম tan ল্যামডা, ল্যামডাটা কি ছিল, ল্যামডা ছিল ঘর্ষণ কোণ, ঠিক আছে। তাহলে সেটাই আমি ইউজ করছি একই রকম ভাবে cos থিটা প্লাস tan ল্যামডা, tan ল্যামডা মানে কি sin ল্যামডা বাই cos ল্যামডা ইনটু sin থিটা sin ল্যামডা বাই cos ল্যামডা টু mg। এবার আমি স্টেপ জাম্প করব, cos ল্যামডা লসাগু করে নাও, তাহলে উপরে হবে cos ল্যামডা cos থিটা প্লাস sin ল্যামডা sin থিটা, এদিকের cos ল্যামডা এদিকের cos ল্যামডা কেটে যাবে। এই cos ল্যামডা cos থিটা প্লাস sin ল্যামডা sin থিটা মানে কত, ত্রিকোণমিতির ফর্মুলা cos ল্যামডা মাইনাস থিটা। তাহলে একেবারে যদি f ইজ ইকুয়াল টু f ইনটু cos ল্যামডা মাইনাস থিটা ইজ ইকুয়াল টু mg sin ল্যামডা, তাহলে f ইজ ইকুয়াল টু কত দাঁড়ালো একবারে mg sin ল্যামডা বাই cos অফ থিটা মাইনাস ল্যামডা। এটা হচ্ছে যে কোনো কোণ বরাবর যে প্রযুক্ত বল আমি হচ্ছে সেই বলের মানটা হচ্ছে, এই বল হলে f এর মান যদি এই হয় থিটা কোণে, তবে বস্তুটি গতিশীল হবে, উপক্রম করবে। এখন ন্যূনতম কখন হবে, যখন এই নিচের অংশটা ম্যাক্সিমাম হবে, তাহলে সেটা কখন, তাহলে f is equal to f minimum, সেটা কত, নিশ্চয়ই এই পার্টটা ম্যাক্সিমাম, মান কত 1, তাহলে সেই ক্ষেত্রে কত হবে mg sin ল্যামডা, ঠিক আছে। এবং কখন, when হিসাব করে দেখো when থিটা is equal to ল্যামডা, অর্থাৎ যদি ঘর্ষণ কোণে আমরা টানি, যদি আমরা ঘর্ষণ কোণে টানি তবে এর মান সবচেয়ে কম বল দ্বারাই আমরা একে টানতে পারবো ঘর্ষণ কোণ, এটা যদি ঘর্ষণ কোণের সমান হয়। এবার দেখো এটা যেহেতু ঘর্ষণ কোণের সমান ধরেছি, তাহলে sin ল্যামডা ইজ ইকুয়াল টু কত, দেখো mu s ইজ ইকুয়াল টু আমরা কি জানি, mu s ইজ ইকুয়াল টু tan ল্যামডা, তাহলে sin ল্যামডা কত হবে, সহজেই বোঝা যায় sin ল্যামডা কত হবে, sin ল্যামডা মানে কি লম্ব বাই অতিভুজ, এখানে লম্বটা কত mu s, ঠিক আছে, অতিভুজ কত হবে √ mu s স্কয়ার প্লাস বাই 1 স্কয়ার, 1 প্লাস mu s স্কয়ার। তাহলে এটা এবার এখানে বসিয়ে দাও, কত দাঁড়াচ্ছে f minimum should be mg mu s mg, যা sin আমরা মান বসাচ্ছি 1 প্লাস mu s স্কয়ার √ যেখানে থিটা ইজ ইকুয়াল টু কত কোণ ল্যামডা, তার মানে কত tan ইনভার্স fs বাই r। এবার fs এর মান আমরা জানি, r এর মান আমরা জানি, বাকি সব তোমরা বসিয়ে নিতে পারো, কোনো অসুবিধাই নেই। আর তাছাড়া ল্যামডার মান তো আমরা জানি, ল্যামডার মান কত tan ইনভার্স mu s, এতটুকুর দরকার নেই, থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা ইজ ইকুয়াল টু tan ইনভার্স mu s। তো
তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মান যদি জানা থাকে এবং বস্তুর ভর যদি জানা থাকে, তবে সেই বস্তুটি থেকে কোনো তলের মধ্যে গতিশীল করতে গেলে ন্যূনতম কত বল প্রয়োগ এবং কোন অভিমুখে টানতে হবে সেটা আমরা সহজেই এইভাবে বের করে আনতে পারি। বেসিক বুঝতে পারলে এবার এই ধরনের অঙ্ক অনেক রকম আসবে, সেটা মাথায় রাখবে। নেক্সট এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা আইআইটিতে এসেছিল, এটাও আইআইটিতে একসময় এসেছিল। এই অঙ্কটার মধ্যে বেশ কিছু নেই। দেখো এই অঙ্কটার মধ্যে বলেছে মূলত যে তিনটে ব্লক, তিনটে ব্লকই কপি কল দ্বারা কানেক্টেড। তাহলে এতটুকু তো বুঝতে পারছি, এটাকে আমরা যখন কনস্ট্যান্টের মোশন করেছি, পুলির মোশন করেছি, সেখানে আমরা দেখেছি যে যে কোনো একটা যেহেতু স্ট্রিং দ্বারা কানেক্টেড, স্ট্রিং এর প্রত্যেকটা বিন্দুর গতিবেগ যেহেতু সমান, তাই একটা ব্লক যে গতিবেগে আসবে বাকি সবাই সেম গতিবেগে আসবে। একটা ব্লকে যে ত্বরণ উৎপন্ন বাকি সবাই সেম ত্বরণ উৎপন্ন হবে। এবার এখানে এটার ভর 4 কেজি, এর ভর 4 কেজি। ওকে, এটি একটি আনত তলের সঙ্গে যুক্ত, এটিও একটি তলের সঙ্গে যুক্ত। এটি এবং এর ঘর্ষণ গুণাঙ্ক 0.25, এর এবং এর ঘর্ষণ গুণাঙ্ক 0.25। এবার দেখার বিষয়, এই যে বস্তুটি আছে এখানে একটা এমন একটা ভর আছে যে ভরটা ঝুলালে পরে এরা সবাই সমবেগে নামে। এটাই আমাকে বের করতে হবে। যদি এরা সমবেগে নামে অর্থাৎ a 0 হয়, সেই ক্ষেত্রে এই ভরটা কত যাতে এরা সমবেগে যায়। দেখো সমবেগে যাওয়া মানে হচ্ছে তার মধ্যে যত বল আছে সমস্ত বল কি 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে বলটাকে বোঝার চেষ্টা করি। দেখো এদিকে একটা টান প্রয়োগ হচ্ছে, সেটা কত T1। তাহলে স্বাভাবিকভাবে এই টানটা এদিকে আসবে, যেহেতু একটাই স্প্রিং T1। ওকে, আচ্ছা আবার এইটার দিকে চলে আসো। এই দিক থেকে দেখো এখানে একে টানছে কত, এটা হলো T2। তাহলে স্বাভাবিকভাবে এই স্ট্রিং এর ক্ষেত্রে এদিকে টান কত হবে T2। ওকে, বেশ। এখানে একটা ঘর্ষণ বল আছে, তাহলে এই দিক বরাবর ঘর্ষণ বলটা কত হচ্ছে, এটাকে আমি লিখলাম মিউ। আমরা কি জানি ঘর্ষণ বল মানে হচ্ছে F * মিউ r। এখানে এটা হচ্ছে r, এটাকে আমরা লিখলাম r, r2 লিখলাম। তাহলে এখানে আমি একবারে লিখতে পারি মিউ s বা মিউ r2। এটা হচ্ছে ঘর্ষণ বল। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে কি কি আছে। এদিকে হচ্ছে 4 কেজি যেহেতু সোজাসুজি, তাহলে এই বরাবর একটা বল আছে এবং স্বাভাবিকভাবে এই বরাবর একটা অংশ আছে। ঠিক আছে, এই বরাবর উলম্ব প্রতিক্রিয়া আছে, সেটা হচ্ছে r1। তাহলে এটা যদি থিটা হয়, এটাও থিটা, তাহলে এটা কত হবে mg cos থিটা, আর এটা হবে mg sin থিটা। তাহলে 4g, 4 কেজির জন্য 4g মানে হচ্ছে এখানে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে 4g এদিক বরাবর হচ্ছে sin 37, আর এদিক বরাবর কত হবে 4g cos 37। তাহলে একটা জিনিস আমরা লিখতে পারছি, তাহলে আর বস্তুটি যদি এদিক থেকে এদিকে যায়, তাহলে একই রকম ভাবে ঘর্ষণ বল কি হবে, তার বিপরীত হবে। এই বরাবর একটা ঘর্ষণ বল আছে, এটা কত মিউ r2। ক্লিয়ার? তাহলে এখন এক এক করে সবগুলো দেখার চেষ্টা করো। ফার্স্ট অফ অল এই টার্ম আর এর টার্ম সমান, তাহলে T1 কত, A1, এটা হলো 1 নম্বর ব্লকের সমান না হলে কেন সমবেগে নামবে। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে বস্তুটি সামনের দিকে এগিয়ে আসে, তাহলে এদিক বরাবর যত বল এবং এদিক বরাবর সব বল সেম। তাহলে দেখো কত, আর এখানে লিখছি r1 ইজ ইকুয়াল টু কত, দেখো এদিক বরাবর হচ্ছে 4g cos 37, তাই তো। তাহলে r1 ইজ ইকুয়াল টু 4g cos 37। ঠিক আছে, এবং এদিক বরাবর T1 ইজ ইকুয়াল টু, এদিকে কে কে আছে T2 আছে, প্লাস কে আছে 4g sin 37 আছে, ওজনের একটি উপাংশ, প্লাস প্রতিক্রিয়া টান দিক থেকে এই ব্লক দ্বারা T2। ঠিক আছে, এগুলো সবগুলো সমান হচ্ছে, প্লাস আর কি আছে ঘর্ষণ বল, সেটা কত মিউ r2। আচ্ছা এটা যদি আমরা r1 লিখেছি, তাহলে এটা r1 হবে মিউ r1 হলো। তাহলে এখানে এগুলো মানগুলো বসিয়ে দাও। তাহলে T1 এখানে r1 এর ভ্যালু বসিয়ে দাও, T1
মাইনাস টি টু ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমি দুবার টি টু লিখেছি না, এদিকে টি টু লিখেছি, সরি 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 দুবার টি টু লিখেছি, আমার মিস্টেক, আমার ভুল হয়েছে। T1 minus T2 4G sin 37 plus mu into R1 কত 4G cos 37, এটাকে দাও 2 নম্বর। আরেকটা আছে কি আছে T2, এই T2 আর এদিকে mu R2, এই দুটো কি আবার সমান, তাহলে তো সমবেগে যাবে না, কারণ এটা প্রত্যেকে সমবেগে যাচ্ছে, একই বেগে আছে, একই যদি বেগে থাকে এটাও একই বেগে থাকবে, এটাও একই বেগে থাকবে, তাহলে এদিকে T2 আর mu R2 সমান। আবার R2 ইজ ইকুয়াল টু কত 4G, তাহলে একবারে আমরা কি লিখতে পারছি না, T2 ইজ ইকুয়াল টু mu R মানে হচ্ছে R2 মানে হচ্ছে 4G, mu 4G, এই হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, তাহলে এবারে এখান থেকে এক কাজ করতে পারো, 2 আর 3 এই দুটো যদি যোগ করো তাহলে T2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস 3 করে তুমি এখানে কিসের ভ্যালু বের করতে পারছো, T1 এর ভ্যালু বের করতে পারছো, সেটা কত 4G sin 37 প্লাস 4G cos 37 প্লাস mu 4G। দেখো tan 37 ইজ ইকুয়াল টু কত, ওকে আছে, tan 37 ইজ ইকুয়াল টু 3/4, এটা আমরা জানি। তাহলে স্বাভাবিকভাবে sin 37 কত হবে 3/5 আর cos 37 কত হবে 4/5। তাহলে এগুলো যদি আমরা সব বসিয়ে দেই, এখান থেকে যদি 4G কমন নিয়ে নাও, তাহলে 4G sin 37 মানে হচ্ছে sin 37 মানে হচ্ছে 3/5 প্লাস mu cos 37 mu মানে হচ্ছে 0.25 cos 37 মানে হচ্ছে 4/5 প্লাস mu কত 0.25, এই একটা ভ্যালু আসবে সামথিং নিউটন। আমি আর আনসারটা এখানে লিখছি না, তোমরা আনসারটা ক্যালকুলেশন করে বসিয়ে দাও, আমার কাছে ক্যালকুলেটর নেই তাই আমি আনসারটা এখানে বসাচ্ছি না। তাহলে এখানে যদি এটা T1 হয় তাহলে এবার m এর মান বের হয়ে যাবে, m1 ইজ ইকুয়াল টু কত হবে, m1 ইজ ইকুয়াল টু T1 বাই G, T1 বাই G, তার মানে দেখো কত হচ্ছে T1 বাই G মানে হচ্ছে এখানে G টা কেটে দাও, 4 ইনটু বাকি অংশটা এই যা আছে সেটা এত কেজি, এটা হচ্ছে ভর। তাহলে P1 M1 পেলে মোটামুটি আমার হিসাবে এখানে আসে 4.2 কিলো ভর আসে, ঠিক আছে, অঙ্কটা আমি করেছিলাম, তো 4.2 কিলো আসে। আর এটা তো স্বাভাবিকভাবে তুমি করে নাও, মোটামুটি আসবে 4.2 কে তাহলে 9.8 দিয়ে গুণ করে দেবে, যত হবে তত আসবে, ঠিক আছে। আমার কাছে ক্যালকুলেটর নাই তাই আমি করছি না। আর T2 ভ্যালুটা কত আসবে, T2 ইজ ইকুয়াল টু ওই যে দেখাই আছে mu 4G, এটা তো সবার প্রথমেই তুমি বের করতে পারতে, ঠিক আছে। কত তাহলে 0.25 ইনটু 4 মানে হচ্ছে 1 ইনটু G মানে হচ্ছে 9.8, তার মানে T2 ইজ ইকুয়াল টু শুরুতে লিখতে পারতে 1 নিউটন। তাহলে T2 হলো 1 নিউটন, T1 সামথিং একটা কিছু নিউটন হবে, এবং M1 কত হবে 4.2 ইনটু 9.8, 4.2 ইনটু 9.8 নিউটন, এন্ড M1 হবে 4.2 কিলো। এইভাবে অঙ্কগুলো তোমরা সলভ করতে পারো।